শিক্ষার্থীরা, তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এবছর বিএ ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট এডুকেশন রয়েছে, সেই এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে ডিসকাশন করব। তোমরা প্রত্যেকে জানো এই বছর বা এই সেমিস্টারে তোমাদেরকে যে দুটো পেপার পড়তে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে পেপার 7 এবং আরেকটি হচ্ছে পেপার 8। পেপার 7-এ তোমাদের যে কোর্সটি রাখা হয়েছে সেটি হচ্ছে নির্দেশনা এবং পরামর্শদান, অর্থাৎ ইংরেজিতে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। সেই গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের ইউনিট 1-এ যে টপিকগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। যাই হোক, পেপার 7-এ ইউনিট 1-এ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের উপর তোমাদের যে টপিকগুলো রাখা হয়েছে সেগুলোর মধ্যে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে নির্দেশনার অর্থ, উদ্দেশ্য এবং ক্ষেত্র, অর্থাৎ মিনিং, অবজেক্টিভস অ্যান্ড স্কোপ অফ গাইডেন্স। গাইডেন্স বলতে আমরা নির্দেশনাকে বুঝে থাকি এবং কাউন্সিলিং বলতে আমরা বুঝি পরামর্শদান। যদিও এই গাইডেন্স এবং কাউন্সিলিং এই দুইটা পাশাপাশি রয়েছে এবং দুইটাই একসাথেই কাজ করে। তো যাই হোক, আমরা প্রথমত যে গাইডেন্সের কথা আমরা বলছি, নির্দেশনার কথা বলছি, সেই নির্দেশনার অর্থ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যে নির্দেশনা মানে হলো কাউকে সঠিক পথ দেখানো। অনেকে বুঝতে পারে না যে এখন কি করবে, তখন তাকে সঠিক রাস্তা দেখাতে হয় এবং কেউ না কেউ তার পাশে এসে দাঁড়ায় এবং তাকে পরামর্শ দিয়ে থাকে, তাকে নির্দেশনা দিয়ে থাকে এবং তাকে সঠিক পথে চলার জন্য তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেয়। সেটাই হচ্ছে গাইডেন্স, অর্থাৎ কারোর একজনের তত্ত্বাবধানে কেউ পরিচালিত হওয়া, সেটাই হচ্ছে গাইডেন্স। এটি পরামর্শ দেওয়া বা সাহায্য করা কেউ বোঝায়, কারণ গাইডেন্সটা করতে গেলে, নির্দেশনা দিতে গেলে অবশ্যই পরামর্শ দিতে হবে। জীবনের সমস্যার সমাধান খুঁজতে এটি সহায়তা করে, শিক্ষার্থী বা ব্যক্তিকে উন্নত করতে সহায়তা করে। অর্থাৎ নির্দেশনা একজন ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত হতে সহযোগিতা করে এবং অন্য একজন ব্যক্তি নির্দেশক হিসেবে এই ক্ষেত্রে কাজ করে থাকে। এই নির্দেশনার কিছু উদ্দেশ্য রয়েছে, কিরকম? যেমন শিক্ষার্থীর সমস্যা সমাধান করা। শিক্ষার্থীরা যখন নানান সমস্যার সম্মুখীন হয় তখন শিক্ষক কি করেন? নির্দেশনা দিয়ে থাকেন। এবং পাশাপাশি ফ্রেন্ডস যারা রয়েছে তারাও কিন্তু নির্দেশনাটা দিতে পারে। তোমার সহপাঠী যারা থাকবে তারাও তোমাকে নির্দেশনা দিয়ে সঠিক পথে তোমাকে পরিচালিত করতে পারে। পাশাপাশি ব্যক্তির ক্ষমতা এবং যোগ্যতা চিনতে শেখানো, সেটাও নির্দেশনার একটা উদ্দেশ্য। যেমন তুমি নিজে অনেক সময় বুঝতে পারবে না তোমার মধ্যে কতটুকু এবিলিটি রয়েছে বা তুমি কি করতে সক্ষম, অন্য একজন তোমাকে সেই পথটা দেখিয়ে দিতে পারে বা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে তোমার মধ্যে এই ক্ষমতা আছে, তুমি এটা করতে পারবে। অর্থাৎ সে তোমাকে যখন এই পথে পরিচালিত করবে তার মানে হচ্ছে সে তোমাকে একটা নির্দেশনা দিচ্ছে। এবং পাশাপাশি সঠিক পড়াশোনা বা পেশা বেছে নিতেও সাহায্য করে। তুমি কোন পড়াশোনা করবে, যেমন মাধ্যমিক পাশের পর এখন তুমি কি সায়েন্স নিয়ে পড়বে নাকি আর্টস নিয়ে পড়বে, সেই ব্যাপারে কেউ না কেউ তোমাকে নির্দেশনা দেবে। তুমি এইচএস পাসের পর, 12 পাসের পরে এবার তুমি কি কলেজে ভর্তি হবে না অন্য কোনো প্রফেশনাল কোর্সে যাবে, সেটাও তোমাকে কেউ না কেউ কি দেবে? নির্দেশনা দেবে। যাই হোক, মানসিক এবং সামাজিক উন্নতি ঘটানো এটাও নির্দেশনা আরেকটা উদ্দেশ্য। তোমার মানসিক উন্নতি ঘটানো, কেউ তোমাকে যখন ভালো কথা বলবে, তোমাকে যখন সঠিক রাস্তা দেখাবে, পথ দেখাবে, তখন দেখা যাবে তোমার মন মানসিকতারও কি হয়ে যাচ্ছে? উন্নতি হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি সামাজিক উন্নতিও ঘটছে, কারণ আমরা সমাজবদ্ধ জীব, মানুষের উন্নতি হলে সমাজের উন্নতি হয়। সুতরাং নির্দেশনা দিয়ে একটা সমাজের কিছু মানুষকে যদি পাল্টানো যায় তাহলে পুরো সমাজটাই কিন্তু কি হবে? পাল্টে যাবে। পাশাপাশি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে এই নির্দেশনা। অনেক সময় আমরা কোন সিদ্ধান্ত নেব আমার জীবনের ক্ষেত্রে সেটা আমরা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে নির্দেশনা আমাদের সহযোগিতা করে থাকে এবং জীবনের লক্ষ্য স্থির করতে সহযোগিতা করে এই নির্দেশনা। আশা করি বুঝতে পেরেছ নির্দেশনা বলতে আমরা কি বুঝি এবং নির্দেশনার কি কি উদ্দেশ্য রয়েছে। এবার আমরা দেখব যে নির্দেশনার যে পরিধি, অর্থাৎ কোন কোন এরিয়া বা ক্ষেত্র নিয়ে নির্দেশনা কাজ করে। যেমন শিক্ষাক্ষেত্রে নির্দেশনা রয়েছে, স্কুল কলেজে পড়াশোনা নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। এবং পাশাপাশি পেশাগত নির্দেশনা রয়েছে, যেমন চাকরি এবং কেরিয়ার নিয়ে। যেমন একটা ছেলে বা একটা মেয়ে, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে রয়েছে, এবার সে কি করবে এটা সে বুঝতে পারছে না, কেউ একজন তার এই কেরিয়ার বা চাকরি সংক্রান্ত বিষয়ে তাকে নির্দেশনা দিতে পারে। এবং ব্যক্তিগত নির্দেশনার
রয়েছে একটা ব্যাপার, যেটা মানসিক সমস্যা বা ব্যক্তিগত বিষয়ে কেউ একজন ফ্রাস্ট্রেশনে ভুগছে, হতাশায় ভুগছে, তাকে কেউ একজন এসে নির্দেশনা দিতে পারে, এটা তার ব্যক্তিগত নির্দেশনা হতে পারে। তারপর সামাজিক নির্দেশনা, যেটা সমাজের ভালো ব্যবহার শেখানো, সমাজে যে মানুষরা বসবাস করে তাদেরকে সবসময় নির্দেশনা দেওয়া যে তোমরা ভালো ব্যবহার করো, ভালোভাবে কথা বলো, সুন্দরভাবে চলাফেরা করো। আরেকটা হচ্ছে স্বাস্থ্য নির্দেশনা, যেমন শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়। যেমন আমরা কথায় কথায় কাউকে বলি যে তুমি শারীরিক সুস্থতা বজায় রেখে চলো, তুমি এক্সারসাইজ করো, খাওয়া দাওয়া ঠিকভাবে করো, এগুলো হচ্ছে স্বাস্থ্য নির্দেশনা। তো এইগুলো নিয়ে সাধারণত নির্দেশনা কাজ করে থাকে, এবং এই নির্দেশনার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, যেটা আমাদের সিলেবাসে রয়েছে, যে ইম্পর্টেন্সটা কি, নিড কি, নির্দেশনা কেন প্রয়োজন। তো এই প্রসঙ্গে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে শিক্ষার্থীরা অনেক সমস্যায় পড়ে, প্রতিনিয়ত পড়াশোনা করতে গিয়ে তারা নানা সমস্যা ফেস করে, তারা সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকে, সঠিক পেশা বা পড়াটা বেছে নিতে তারা সমস্যা ফিল করে। পাশাপাশি পারিবারিক বা মানসিক চাপ থাকে অনেকের মধ্যে, সমাজের সাথে মানিয়ে চলা শেখা দরকার, এই বিষয়টাও অনেকে বুঝতে পারে না। এইসব ক্ষেত্রে কিন্তু নির্দেশনাটা একান্ত প্রয়োজন। এগুলো একটা মানুষকে, একটা ব্যক্তিকে অলরাউন্ড ডেভেলপমেন্ট করে দেয়। তো গুরুত্বের প্রসঙ্গে যদি আমরা বলি, শিক্ষার্থীর সমস্যার সমাধান করতে পারে কারোর কাছ থেকে নির্দেশনা পেলে, পাশাপাশি মানসিক চাপও কমে যায়, এমনকি জীবনের লক্ষ্য স্থির করা যায় এই নির্দেশনার মধ্য দিয়ে, সঠিক পেশা বেছে নেওয়া যায় এতক্ষণ আমরা যেটা দেখলাম, পাশাপাশি নিজের ক্ষমতা এবং সীমাবদ্ধতা কতটুকু সে বিষয়ে বোঝা যায়, আমার কতটুকু ক্ষমতা রয়েছে, আমি কি করতে পারবো বা কি করতে পারবো না, সেটা অন্য একজন কিন্তু আমাকে নির্দেশনা দিয়ে সেই বিষয়টা পরিষ্কারভাবে আমাকে বুঝিয়ে দিতে পারে। এমনকি সমাজে ভালোভাবে চলতে শেখা, এই বিষয়টাও নির্দেশনার মাধ্যমে আমরা পেয়ে এবার আমরা দেখে নেব নির্দেশনার কি কি নীতি রয়েছে। কিছু মূল নীতির উপর ভিত্তি করে এই নির্দেশনাটা পরিচালিত হয়ে থাকে। যেমন ব্যক্তিকেন্দ্রিক হওয়া উচিত, নির্দেশনা আমরা ব্যক্তিকে দেব, পার্টিকুলার একটা ব্যক্তিকে আমরা নির্দেশনা দিতে পারি, এবং এই নির্দেশনা দেওয়ার ব্যাপারে অবশ্যই গোপনীয়তা রক্ষা করা উচিত। এটা প্রকাশ্যে দিলে নির্দেশনা ভালোভাবে কাজ করে না, এবং স্বেচ্ছায় গ্রহণ করতে হবে। যাকে আমি নির্দেশনা দেব সে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যদি এটা গ্রহণ করে তবে এটা কার্যকরী হবে, কারণ জোর করে কাউকে নির্দেশ দিলে সে নির্দেশে অমান্য করবে। ধাপে ধাপে করতে হবে, এটা একেবারে করা সম্ভব হবে না। এবং পাশাপাশি শিক্ষার্থীর যোগ্যতা এবং প্রয়োজন বুঝে কাজ করা, এবং সবশেষে সম্মান এবং সহানুভূতি থাকা উচিত, তাহলে নির্দেশনা কাজ করবে। যাকে নির্দেশনা দেওয়া হবে সে তোমাকে সম্মান করতে হবে, এবং পাশাপাশি একটা সহানুভূতিও থাকতে হবে। তো সব মিলিয়ে নির্দেশনা সঠিকভাবে। এবার আরেকটি টপিক তোমাদের রয়েছে, সেটা হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল গাইডেন্স যেটাকে আমরা বলে থাকি। তো এই ব্যক্তিগত নির্দেশনা বলতে আমরা কি বুঝি, এটার কি সুবিধা রয়েছে, কি অসুবিধা রয়েছে, সেই বিষয়গুলো আমরা এখন দেখে নেব। তো আমরা যদি ব্যক্তিগত নির্দেশনা বলতে কি বুঝি এটাকে নিয়ে ডিসকাস করি, তাহলে আমরা বলবো যে একটা ব্যক্তিকে আলাদা করে নির্দেশনা দেওয়া, সেটাই হচ্ছে ব্যক্তিগত নির্দেশনা। যেমন আমি তোমার বাড়ি থেকে তোমাকে নির্দেশনা দিয়ে আসলাম, সেটা হবে ব্যক্তিগত নির্দেশনা। তার ব্যক্তিগত সমস্যার সমাধান করা, অর্থাৎ যাকে আমরা নির্দেশনা দেব তার কি কি সমস্যা রয়েছে ওইগুলোর সমাধান করা, এবং পাশাপাশি পরামর্শদাতা এবং শিক্ষার্থীর মধ্যে মুখোমুখি একটা আলোচনা, এগুলি হবে ব্যক্তিগত নির্দেশনার বিষয়গুলো। অর্থাৎ যে নির্দেশনা দেবে এবং যাকে দেবে তারা দুইজন মুখোমুখি বসবে এবং মুখোমুখি একটা আলোচনা হবে, তখনই সেটা ব্যক্তিগত নির্দেশনা হবে। এর কিছু সুবিধা রয়েছে, যেমন কিরকম, যেমন ব্যক্তির সমস্যা গভীরভাবে জানা যায় যখন আমরা ব্যক্তিগত নির্দেশনার মধ্যে যাব। পাশাপাশি সঠিক এবং ব্যক্তিগত সমাধান দেওয়া যায়, যে আমরা যে সমাধানটা দেব ব্যক্তিগত নির্দেশনা সেটা পারফেক্ট হবে, এবং পাশাপাশি সমাধানটাও ব্যক্তিগত সমাধান হবে, তাই না? কারণ আমরা যদি পাঁচজনকে একসাথে নির্দেশনা দিই, তাহলে যে নির্দেশনা দেব এটা পাঁচজনের ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে, এবং গোপনীয়তা রক্ষা হয় এই ব্যক্তিগত নির্দেশনার ক্ষেত্রে। মানে এই ক্ষেত্রে শুধু দুইজন মুখোমুখি বসে কথা বলবে, কারোর কথা কিন্তু বাইরে থার্ড পার্সনের কাছে যাবে না। শিক্ষার্থী বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই ব্যক্তিগত নির্দেশনার মধ্যেই, এবং আত্মবিশ্বাস বা কনফিডেন্সটাও বেড়ে যায় এই ব্যক্তিগত নির্দেশনার ফলে। তো তার কিছু অসুবিধাও রয়েছে, যেমন সময় বেশি লাগে। আমরা যদি একজন একজন করে বোঝাতে চাই, একজন একজন করে নির্দেশনা দিতে চাই, কিন্তু অনেক সময়ের প্রয়োজন হবে, খরচও বেশি হবে, পাশাপাশি দক্ষ পরামর্শদাতা প্রয়োজন ব্যক্তিগত নির্দেশনা দিতে গেলে। অর্থাৎ যে নির্দেশনা দেবে তাকে অনেকটাই দক্ষ হতে হবে। সব প্রতিষ্ঠানে এটা সম্ভব হয় না, কারণ একসাথে অনেককে এটা করা যায় না। তো আরেকটা নির্দেশনা যেটা হচ্ছে দলগত নির্দেশনা। এই দলগত নির্দেশনা বলতে আমরা সাধারণত যে একসাথে অনেক শিক্ষার্থীকে আমরা নির্দেশনা দেব,
যে সাধারণ সমস্যার সমাধান দেওয়া। তো এই ক্ষেত্রে সাধারণ যে সমস্যাগুলো আমরা প্রত্যেকে ফেস করি ওইগুলোর উপরে আলোকপাত করা হয় এবং পাশাপাশি আলোচনা এবং প্রশ্নোত্তরও করা যায় এই নির্দেশনার মধ্যে। সুবিধা কিছু রয়েছে, যেমন সময় বাঁচে, অনেককে একসাথে নির্দেশনা দেওয়া এক্ষেত্রে সম্ভব হয় এবং পাশাপাশি অভিজ্ঞতাটাকে ভাগাভাগি করা যায়, খরচ কম হয় এবং দলগতভাবে শেখানো যায়। ওভারঅল সময়টা আহ, বেঁচে যায় এবং সবার সাথে একসাথে কথা বলা যায়। তো কিছু অসুবিধাও রয়েছে, কিরকম, যেমন ব্যক্তিগত সমস্যার সমাধান কিন্তু এক্ষেত্রে হয় না। কিভাবে হবে? কারণ এক্ষেত্রে তো আমরা সবাইকে একসাথে নির্দেশনা দিচ্ছি, তাই না? তো গোপন কথা তো বলা যাবেই না, কারণ সবাই একসাথে এখানে নির্দেশনা পাচ্ছে। পাশাপাশি মনোযোগও কম থাকবে, কারণ এক্ষেত্রে ৫ জন একসাথে বসে রয়েছে। আমি যে নির্দেশনা দিচ্ছি ৫ জনের মধ্যে কেউ না কেউ অমনোযোগী হয়ে যেতে পারে। সব প্রশ্নের উত্তর কিন্তু এক্ষেত্রে দেওয়া সম্ভব হয় না। তো অন্যান্য নির্দেশনা রয়েছে, যেমন অন্যান্য নির্দেশনার মধ্যে আমরা প্রথমত রাখবো শিক্ষা নির্দেশনা। শিক্ষা নির্দেশনা সাধারণত এডুকেশনাল গাইডেন্স যেটাকে আমরা বলে থাকি। তো সঠিক বিষয় বা কোর্স নির্বাচন করা, অর্থাৎ একটা বিষয় বা একটা কোর্স আমরা নির্বাচন করব শিক্ষার্থীর জন্য, পড়াশোনার পদ্ধতি কীরকম হবে সেটা শেখানো হবে। তাছাড়া পরীক্ষার প্রস্তুতি নিয়ে সহায়তা করা, ফলাফল বিশ্লেষণ করা, এগুলো আসবে এই নির্দেশনার মধ্যে। স্কুল বা কলেজ নির্বাচন করা, কোন কলেজে তুমি ভর্তি হবে, কোন স্কুলে ভর্তি হবে, পাশাপাশি পড়াশোনার সমস্যা কি রয়েছে তোমার, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর পেশাগত নির্দেশনার মধ্যে, যেটাকে আমরা ভোকেশনাল গাইডেন্স বলে থাকি, যে সঠিক পেশা নির্বাচন করা, যে পেশার জন্য প্রয়োজনীয় যোগ্যতা শেখানো, যে কি কি যোগ্যতা তোমার অর্জন করলে তুমি ওই পেশায় যেতে পারবে। চাকরির বাজার বুঝানো, যে চাকরির বাজারটা কতটা কঠিন, এই বাজার থেকে কম্পিটিশনে তোমাকে লড়াই করে কিভাবে চাকরিটা হাতিয়ে নিতে হবে। পাশাপাশি পেশার সুযোগ এবং সমস্যা, এগুলো বলা, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলোই পড়ে এর মধ্যে। এবং প্রশিক্ষণ বা কোর্সের পরামর্শ দেওয়া, যে এই কোর্সে যাওয়ার জন্য বা এই পেশায় যাওয়ার জন্য তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, এই কোর্স গ্রহণ করতে হবে, এইসব বিষয়ে পরামর্শ দেওয়া। আর ব্যক্তিগত নির্দেশনা রয়েছে, যেটা পার্সোনাল গাইডেন্স। তো এই ক্ষেত্রে মানসিক চাপ কমানো হচ্ছে এটার প্রধান লক্ষ্য। কি একজন ফ্রাস্ট্রেশনে ভুগছে, হতাশায় ভুগছে, তার যে মানসিক চাপ রয়েছে সেটা কমিয়ে দেওয়াই হচ্ছে এর লক্ষ্য। ব্যক্তিত্বের বিকাশ ঘটানো হয় এই নির্দেশনার মধ্য দিয়ে। পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো, ব্যক্তিগত সমস্যার সমাধান করা, সম্পর্কের জটিলতা সমাধান করা, এই বিষয়গুলো এই নির্দেশনার মধ্যে পড়ে থাকে। আরেকটা নির্দেশনা তোমরা পাবে, যেটা হচ্ছে সামাজিক নির্দেশনা, যেটাকে আমরা সোশিয়াল গাইডেন্স বলে থাকি, যে সমাজে ভালোভাবে চলা শেখানো হয় এই নির্দেশনার মধ্য দিয়ে। যে শিষ্টাচার শেখানো হয়, আচার ব্যবহার, কিভাবে অন্যের সাথে ব্যবহার করবে, ভদ্রতা, দলগত কাজের একটা দক্ষতা এই নির্দেশনার মধ্যে পাওয়া যায়। তো বন্ধু বানানো শেখানো, যে বন্ধু বানাতে হবে, কারণ তোমার কথাগুলো শেয়ার করতে হবে, তোমার সমস্যাগুলো শেয়ার করতে হবে, তার জন্য অবশ্যই আমাদেরকে ফ্রেন্ড নিয়ে চলতে হবে। তো কিছু সামাজিক দায়িত্ব থাকে আমাদের মধ্যে, এগুলো বোঝানো এর মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে স্বাস্থ্য নির্দেশনা, যেটা হেলথ গাইডেন্স। তো শারীরিক স্বাস্থ্য রক্ষা করা হচ্ছে এর প্রধান লক্ষ্য, যে পরিষ্কার পরিচ্ছন্নতা শেখানো, সঠিক খাদ্যাভ্যাস শেখানো, যে মানসিক স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ পরামর্শ, এই বিষয়গুলো শেখানো হয় সাধারণত এই নির্দেশনার মধ্য দিয়ে। তো মোটামুটি এই টপিকগুলোই তোমাদের ফার্স্ট ইউনিটের মধ্যে মূলত এই গাইডেন্সের উপরেই দেওয়া হয়েছে। পরবর্তী ইউনিটগুলোর মধ্যে আমরা কাউন্সেলিংয়ের বিষয়গুলো পাবো। তো পরামর্শ দান নিয়ে আমরা তখন কথা বলবো। তো এই ইউনিটে তোমাদের শুধুমাত্র গাইডেন্সের উপরে বলা হয়েছে। তো গাইডেন্স সম্পর্কে তোমরা একটা বিস্তারিত তথ্য পেয়েছো আশা করি। এবার এগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে কোন কোশ্চেনগুলো পড়তে হবে, পরীক্ষার জন্য কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আর তোমরা যারা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল করে নিয়েছো, তোমরা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরা প্রত্যেকে এই ইউনিট থেকে প্রশ্ন উত্তর পেয়ে গেছো, যে কোনগুলো ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে। শর্ট কোশ্চেনও আমি দিয়ে দিয়েছি। আর তোমাদের মধ্যে যারা আমাদের ইনস্টিটিউশনে পড়ছো না, যদি মনে করো যে অনলাইনে এই কোর্সটি তোমার নিতে প্রয়োজন রয়েছে, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারো। তাহলে আমাদের সাথে প্রতিনিয়ত অনলাইন ক্লাস করতে পারবে, কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। পাশাপাশি ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হাতের মুঠোয় পেয়ে যাবে, সেগুলো স্টাডি করবে, পরীক্ষায় কমন পড়বে, রেজাল্ট ভালো হবে। যদি স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে সেটা ইনস্টল করে নিও এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করো। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে আমাদের নেক্সট ইউনিট নিয়ে আলোচনা নিয়ে।